দর্শক, প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে ধারণাতীত সাফল্য এসেছে। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, যমুনা রেল সেতু, হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি নির্মিত হয়েছে অথবা নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। শতভাগ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। ৯৭ লক্ষের বেশি জনশক্তির বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। এই সকল কারণে আমরা এখন বিশ্বের উন্নয়নশীল দেশের জন্য রোল মডেল। উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের পথটি যে সবসময় মসৃণ ছিল তা কোনোভাবেই বলা যাবে না। যেমন বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার সময় দেশে মূল্যস্ফীতি ছিল প্রায় ৯%, যা ২০১০ সালে ১০% ছাড়িয়ে গিয়েছিল। আমরা তা নিয়ন্ত্রণে এনেছি এবং এরপর এক দশক মূল্যস্ফীতি ৫ থেকে ৬% ঘরে ছিল। এই সময় দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ছিল অসাধারণ। তবে আমাদের পরিকল্পনায় কিছুটা বাধা পড়ে কোভিড-১৯ অতিমারীর প্রকোপ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে। আমরা কিন্তু সেটা মোকাবেলা করেছি দুর্দান্ত সাফল্যের সাথে। জীবন ও জীবিকা উভয়ের সুরক্ষা করে অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে আমাদের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ওই সময় বিশ্বের প্রায় সব উন্নত দেশে ঋণাত্মক প্রবৃদ্ধি হলেও বাংলাদেশে প্রবৃদ্ধি হয়েছে ৩% বেশি। শুধু তাই নয়, ২০২০-২১ অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি হয় প্রায় ৭%, এবং এই ধারা চলতে থাকে ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত। উন্নয়নের সাথে সাথে আমাদের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সাপ্লাই চেইনের সাথে যত বেশি যুক্ত হচ্ছে, তত বেশি বৈশ্বিক অস্থিরতার গভীরতর প্রভাব আমাদের অর্থনীতিতে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্বব্যাপী পণ্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে এবং এর ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুদ্রাস্ফীতি বাড়তে থাকে। মূল্যস্ফীতি আমাদের দেশে এখনো ৯% ঘরে রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের দেশে সুদের হার বাড়াতে থাকলে আমাদের দেশে ক্যাপিটাল ফ্লো কমে যেতে থাকে। একই সময়ে আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণও অনেকাংশে বৃদ্ধি পায়। এর ফলে আমাদের চলতি হিসাবের ভারসাম্যের বড় ঘাটতি তৈরি হয়। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বাড়তে থাকে এবং এর ফলে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার উল্লেখযোগ্য ডেপ্রিসিয়েশন ঘটে। আমাদের মূল্যস্ফীতি বেশি হওয়ার এটা একটা প্রধান কারণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা নিয়েছি এবং আরও কি পদক্ষেপ নেওয়া যায় তা পর্যালোচনা করছি। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি ৯% সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। গতকাল উপস্থাপিত বাজেট বক্তৃতায় মুদ্রানীতি এবং রাজস্ব নীতির আওতায় যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে তা উল্লেখ করেছি। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ২০১০ সালে আমরা ক্ষমতা আসার পর মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকলেও আমরা কিন্তু তা ২ বছরের মধ্যেই নিয়ন্ত্রণে এনেছিলাম। এবারও আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ওএমএস এবং ফ্যামিলি কার্ড সহ যে সকল কার্যক্রম চলছে তার চলমান থাকবে এবং প্রয়োজনে এগুলোর পরিসর আরও বাড়াবার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চলমান থাকবে।
তবে এর ফলে যাতে আমাদের প্রবৃদ্ধি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখছি। আমাদের কৃষি, শিল্প এবং সেবা খাত যেন তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পারে সেজন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হয়েছে। এর ফলে সংকোচনমূলক নীতি অনুসরণ সত্ত্বেও চলতি অর্থ বছরে 5.82% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগামী অর্থ বছরে আমরা 6.75% প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হব। সুধীবৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন 2026 সালে আমাদের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আনুষ্ঠানিক উত্তরণ এবং তারপর ক্রমান্বয়ে 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে গবেষণার উপর এবারের বাজেটে বিশেষভাবে জোর দিয়েছি। সুনীল অর্থনীতি, বিজ্ঞান প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ইত্যাদি খাতে গবেষণা উৎসাহিত করার জন্য অর্থ বরাদ্দ দিয়েছি। আমি আশা করব ব্যক্তি খাতের উদ্যোক্তাগণও আমাদের এই কার্যক্রমে শরিক হবেন এবং দেশের গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন। আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছি যাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই কার্যক্রমে আমরা সকল শ্রেণীর নাগরিককে অন্তর্ভুক্ত করব। ইতোমধ্যে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এই ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। 2025 সালের 1 জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করব। জমাকৃত অর্থ এবং তা থেকে অর্জিত মুনাফার পুরোটাই পেনশনার ব্যক্তি পাবেন। দেশে বিদেশে প্রচলিত যে কোনো পেনশন স্কিমের চাইতে এটি আকর্ষণীয়। যেমন একজন ব্যক্তি 42 বছর ধরে প্রতি মাসে 2000 টাকা করে জমা দিলে তার 60 বছর পূর্তিতে আজীবন পেনশন হিসেবে প্রতি মাসে পাবেন 68,931 টাকা। আজীবন পেনশন হিসেবে তিনি পাবেন 68,000, ঠিকই শুনেছেন, 931 টাকা। 5,000 টাকা করে জমা দিলে প্রতি মাসে আজীবন পেনশন পাবেন 1,72,327 টাকা। 1,72,327 টাকা। টেকসই উন্নয়নের জন্য অত্যাবশ্যক খাদ্য নিরাপত্তা, কৃষির উন্নয়ন, ভৌত অবকাঠামো গড়ে তোলা, বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম আরও জোরদার করা হবে। কর কাঠামোতেও আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য শুল্ক কমানো হয়েছে। এছাড়া শেয়ার বাজারের ট্রানজ্যাকশনের মাধ্যমে যে ক্যাপিটাল গেইন হবে সেটা রিয়ালাইজ করার সময় রিয়ালাইজড অর্থের পরিমাণ 50 লক্ষ টাকার উপরে হলেই শুধুমাত্র সেই রিয়ালাইজড অংশটুকুর জন্য আয়কর প্রযোজ্য হবে। রিয়ালাইজড ক্যাপিটাল গেইন 50 লক্ষের নিচে হলে তা করযোগ্য হবে না। আশা করি এর ফলে শেয়ার বাজারে বিনিয়োগকারীগণ উপকৃত হবেন। এছাড়া সর্বক্ষেত্রে ক্যাশলেস ট্রানজাকশন নিশ্চিত করা, কর ব্যবস্থার সম্পূর্ণ অটোমেশন ইত্যাদি নানাবিধ সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর সুফলও আমরা আগামীতে পাব ইনশাআল্লাহ। সরকার এভাবে বিভিন্ন ক্ষেত্রে যে সকল কার্যক্রম গ্রহণ করছে তা এবারের বাজেট বক্তৃতায় আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবারও আপনাদের যে সকল প্রশ্ন রয়েছে তা আমাদের জানাতে পারেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা। মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় অন্যান্য মন্ত্রী যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার নাম রিফায়েত, আমি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট। আপনাদের এই বাজেটের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই চ্যালেঞ্জিং টাইমে অনেক বড় বাজেট দিয়েছেন, 7,97,000 কোটি টাকা।
আপনার সাথে আমরাও বাজেটের আগে আমাদের পক্ষ থেকে একটা বাজেট প্রস্তাবনা দিয়েছিলাম। মাননীয় অর্থমন্ত্রী, আপনার সাথে আমরা অন্যান্য বিষয়ে অনেক আলোচনা করেছিলাম। তো আমাদের এখানে যারা সাংবাদিক বৃন্দ আছেন সবাই ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মেম্বার। আমাদের এই প্রোগ্রাম করার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী, আপনি জানেন যে আমরা এই প্রোগ্রাম কভার করার জন্য অধীর আগ্রহে থাকি বাজেট উত্তর সংবাদ সম্মেলন। তো আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে যে আপনারা কিছু মনে করবেন না দয়া করে। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ ব্যাংকে ঢোকার জন্য আমাদের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মেম্বাররা বাংলাদেশ ব্যাংকে ঢোকার জন্য অনেকবার চেষ্টা করেছি। উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদেরকে অনুমতি দিচ্ছেন না, উনি আমাদেরকে ভয় করতেছেন। এবং মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আবার আমাদেরকে ডেকেছেন। তো আমাদের অনুরোধ হচ্ছে আপনাদের পুরো প্রোগ্রাম আমরা কভার করব। যখনই মাননীয় গভর্নর কথা বলবেন আমরা এটা বয়কট করার চেষ্টা করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনি আমাদের বিষয়টা বুঝবেন এবং আপনি ব্যবস্থা নেবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার বাজেটের জন্য। আমি হাসান আরিফ, দ্য বিজনেস পোস্টের রিপোর্টার। আমার দুইটা প্রশ্ন আছে মাননীয় মন্ত্রী আপনার কাছে। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে এখন হচ্ছে ব্যাংকিংয়ের তারল্য সংকট ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্নভাবে মিডিয়াগুলোতে সেগুলো কাভারও করা হচ্ছে। তো এই ব্যাংকিংয়ের তারল্য সংকটের সময় ব্যাংক থেকে আপনি ব্যাপক পরিমাণে অর্থ ঋণ করার একটা প্রস্তাব দিয়েছেন প্রস্তাবিত বাজেটে। তো এই ক্ষেত্রে এত পরিমাণ ঋণ নেওয়ার পরে বেসরকারি খাতে তারল্য সংকট দেখা দিবে কিনা সেটা একটু বলবেন, এক। আর দুই হচ্ছে যে আপনি চলতি অর্থ বছরের মতো প্রস্তাবিত বাজেটেও করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা রেখেছেন। বর্তমানে হচ্ছে ইনফ্লেশন হচ্ছে 10%। তো সেইটাকে হিসাব করলে হচ্ছে আসলে 2,95,000 টাকা করমুক্ত আয়সীমা চলে আসে। তো এই বিষয়টাকে আপনি একটু যদি ব্যাখ্যা করেন বিস্তারিত। ধন্যবাদ। ব্যাংক থেকে যে ঋণ নেওয়া, এটা তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। এটা সব বাজেটে সব অর্থমন্ত্রীরাই করেন, সব সরকারই করে, এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি। আমরা তো এবার 5% মধ্যে এটাকে ধরে রেখেছি। কাজে এটা এত কিছু ইম্পর্টেন্ট জিনিস নয়। তো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। আর দ্বিতীয়টা কি, একটা করে প্রশ্ন করবেন। হ্যাঁ, ইনফ্লেশন তো আমরা বলেছি, করমুক্ত আয়সীমা বক্তৃতার মধ্যে বলেছি যে আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। দেখা যাক, চেষ্টা তো করতে হবে। এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি, যাতে করে এই কোনো প্রেশার না পড়ে প্রাইসের উপরে। মাননীয় অর্থমন্ত্রী, আমার নাম সুশান্ত সিনহা, আমি 71 টেলিভিশনে আছি। একটি বিষয়, আপনি বাজেটে এবার 2.5 লক্ষ কোটি টাকার বেশি ঘাটতি আছে। আপনি রাজস্ব আদায়ের যে পরিকল্পনা করছেন 5,41,000 কোটি টাকা, তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডই আদায় করবে 4,80,000 কোটি টাকা। প্রত্যেক বছর এনবিআর এর উপরে চাপ বাড়ছে, কিন্তু এনবিআর এর সক্ষমতা বৃদ্ধি, এনবিআর এর লোকবল বৃদ্ধি এবং কাঠামোগত কোনো পরিবর্তন করার উদ্যোগ আমরা অর্থ মন্ত্রণালয় থেকে দেখি না। তাহলে আমরা যেভাবে ঋণ নির্ভরতার দিকে যাচ্ছি, আমাদের বাজেটে এবারও 14% বেশি আমাদের ঋণ করতে হচ্ছে। এই ঋণ নির্ভরতা আমাদের আগামী দিনে বিপদের দিকে ঠেলে দেবে কিনা? আর এনবিআর এর সক্ষমতা বৃদ্ধির জন্য, লোকবল বৃদ্ধির জন্য, কারণ সারা দেশে অর্থনীতি যেভাবে বেড়েছে সেই তুলনায় এনবিআর এর লোকবল বাড়েনি, সেই উদ্যোগটা আপনারা নেবেন কিনা? হ্যাঁ, আমি এনবিআর এর, আপনি বললেন, আচ্ছা, অর্থ সচিব প্রথমে বলুন, তারপরে এনবিআর এর চেয়ারম্যান বলবেন। থ্যাংক ইউ জনাব সুশান্ত সিনহা। আমরা এনবিআর এর অটোমেশনের জন্য সবসময় সর্বাত্মক বাজেট বরাদ্দ দিয়ে আসছি, এবং যে বিষয়টা আপনি বললেন লোকবল বৃদ্ধি, এনবিআর থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছিল ইনকাম ট্যাক্স এবং কাস্টমসের লোকবল বৃদ্ধির জন্য। ইনকাম ট্যাক্সে আমরা অলরেডি জনবল, ব্যাপক সংখ্যক জনবল বৃদ্ধি।
37,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছেন। আপনি একটু আগে প্রশ্নের উত্তরে বলছিলেন যে একটা স্ট্যান্ডার্ডে এটা পৃথিবীর সব দেশই দেয়, কিন্তু আমি একটু বলতে চাই যে আসলে আমাদের দেশের ব্যাংক ব্যবস্থার যে অবস্থা, সেটা দুইটা সুযোগে শুধু কথা বলবো তাহলেই বুঝতে পারবেন মাননীয় মন্ত্রী যে কতটা দুর্বল আমাদের ব্যাংক খাত। এখান থেকে আসলে 1,37,000 কোটি টাকা নিতে পারবেন কিনা। এক নম্বর হচ্ছে, গতকালকে বাংলাদেশ ব্যাংক একটি তথ্য প্রকাশ করেছে যে তাদের খেলাপি ঋণের পরিমাণ এখন 1,82,000 কোটি টাকা ছাড়িয়েছে। আরেকটি বিষয় মাননীয় মন্ত্রী, যে ইসলামী ধারা প্রায় 5 থেকে 6টি ব্যাংক ডিসেম্বর থেকে তাদের চলতি হিসাবে ঘাটতি দিয়ে তাদের লেনদেন করছে। চলতি হিসাবে ঘাটতি বলতে আমি এটা বোঝাচ্ছি যে প্রত্যেকটা ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে একটি করে অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টের মাধ্যমে তাদের বিধিবদ্ধ সংরক্ষণ করতে হয়, বিধিবদ্ধ অর্থ সংরক্ষণ করতে হয় এবং অন্যান্য কাজ যেমন আমরা যে কার্ডে লেনদেন করি, পজে লেনদেন করি, এগুলো সম্পন্ন করতে হয়। তাদের এই 5টা ব্যাংকের 24,000 কোটি টাকার ঘাটতি ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের অর্ডারে আছে যে এরকম ঘাটতি দীর্ঘদিন চললে পরিচালকদের জরিমানা করতে হবে এবং প্রয়োজনে লেনদেন বন্ধ করতে হবে। এইরকম পরিস্থিতি যখন ব্যাংক খাতে, তখন এই খাত থেকে আপনি 1,37,000 কোটি টাকা কিভাবে নেবেন? আরেকটি প্রশ্ন তো, এই টাকাটা ঘাটতি হলো, এটা কি আমানতরা উইথড্র করে নিয়েছে নাকি আসলে এটা পরিচালকরা অন্যভাবে অন্য কিছু করেছে? এইটা উত্তর চাচ্ছি আপনার কাছে। মানে অর্থমন্ত্রী, আমার নাম এসে প্রশ্নটার উত্তর দিয়ে নেই ভাই। জি, আপনি ওয়েট করুন, একটা সময় আরেকটা মিশে যাবে তো, একটু ধৈর্য ধরুন। এটা তো স্ট্যান্ডার্ড প্রসিডিওর। আপনারা তো পুরনো লোক, সিনিয়র লোক, তাহলে আপনারা জানেন না এটা? সব জায়গায় এইভাবে করে, একটা একটা করে করে। এটা প্রথমত হলো যে বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ ঋণ দুটাই হলো আমাদের উৎস। আমরা সবসময় বৈদেশিক ঋণের উপরে প্রায়োরিটি দেই, কিন্তু বৈদেশিক ঋণ তো আপনার বুঝতে হবে, আমরা এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে, আস্তে আস্তে আমাদের জন্য ড্রাই আউট হয়ে যাচ্ছে। তো সে কারণে আমাদের ক্রমবর্ধমান হারে অভ্যন্তরীণ ঋণের উপরে ফোকাস করতে হচ্ছে। অভ্যন্তরীণ ঋণের উপরে আগে আমাদের মেজর ফোকাসটা সঞ্চয়পত্রের উপরে যেত, কিন্তু আমরা যেহেতু সুদের হার অত্যন্ত বেশি এবং সরকারের ব্যয় বেড়ে যায়, সে কারণে আমরা সঞ্চয়পত্র ডিসকারেজ করে আসছি এবং আস্তে আস্তে আমরা ব্যাংক ব্যবস্থার দিকে যাচ্ছি। এখন এখানে 1,37,000 কোটি টাকা যে আমরা ব্যাংক থেকে নিচ্ছি বলছি, এটার আমরা ধরে নিয়েছি যে এনবিআর এর রেভিনিউ আদায় কম হবে, সে কারণে এটা বাজেট ডেফিসিট হবে। এখন আমরা কিন্তু এই টাকাটা আমরা যে বছর শেষে এই পরিমাণ ঋণ নিব বাংলাদেশ ব্যাংক থেকে, বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক থেকে, তাও না। কারণ আমাদের এনবিআর এর রেভিনিউ যত বাড়বে তত আমাদের এই ঋণটার পরিমাণ কমে যাবে এবং এখানে এনবিআর এর রেভিনিউ বাড়ানোর জন্য আমরা অটোমেশন সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি এবং এনবিআর এর রেভিনিউ কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে। এই বছর আপনারা এই যে চলতি বছরের শেষে আমাদের এনবিআর এর রেভিনিউ আমরা চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি, আমাদের গ্রোথ হবে 16%, অলমোস্ট 16%। এটা খুবই ভালো। আমরা এই জন্য এই পদক্ষেপ নিচ্ছি যে রেভিনিউ যাতে বাড়ে, যাতে এই বাজেট ডেফিসিটটা কমে আসে। এই বাজেট ডেফিসিটের সাথে ব্যাংকের তারল্য সংকটের বা ব্যাংকে টাকার ঘাটতির কোনো সম্পর্ক নাই। থ্যাংক ইউ। হ্যালো, আমি মেহেদি হাসান, আমি ডেইলি স্টারে আছি। মাননীয় অর্থমন্ত্রী, আমার একটা বিষয় জানার আছে। এর আগে কিছু কথা বলতে হয়। আসলে বাংলাদেশের আর্থিক খাত এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। এটা মাননীয় গভর্নরও পূর্বে তার বিভিন্ন বক্তব্যে বলেছেন। আমাদের এখন ইতিহাসের সর্বোচ্চ পরিমাণে খেলাপি ঋণ, অর্থনীতিবিদরা বলে থাকেন প্রকৃত খেলাপি ঋণ 5 লক্ষ কোটি টাকা। তো এই যখন অবস্থা, আমাদের ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে, কিছু ইসলামী ব্যাংকের অবস্থা খুবই বাজে, বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন নিয়ে, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে সবসময় প্রশ্ন উঠছে। এই যখন আর্থিক খাতের অবস্থা, আমরা বাজেটের আর্থিক খাত সংস্কারে তেমন কোনো স্পেসিফিক কোনো বিষয় দেখলাম না যে আর্থিক খাত সংস্কারে আপনারা কি করবেন। এই যখন আর্থিক খাতের অবস্থা, আমরা দেখি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না, আরো অনেক বিষয় এবং বেশ কিছু বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন বাংলাদেশ ব্যাংক নিজেই বাইপাস করে বিভিন্ন গ্রুপের চাপে এটা হচ্ছে। তো এক্ষেত্রে আপনারা কি ভূমিকা রাখবেন? আর আমাদের সাবেক অর্থমন্ত্রী আব্দুল মালাবুল মুহিত, সে একবার বাজেটে বলেছিলেন ব্যাংক কমিশন করার কথা। সেটা কয়েক বছর আলোচনাও হয়েছিল, কিন্তু তারপর সেটা যে কোনো কারণে হারিয়ে গেছে। ব্যাংকিং কমিশন আর হয়নি আমাদের দেশে। সো এ বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টাকে অনুরোধ করছি এটার উত্তর দেওয়ার জন্য। এই প্রশ্ন ধন্যবাদ। প্রশ্নটা আপনার প্রশ্ন
আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নটা অনেক বিস্তৃত। একটি হলো তো যে ব্যাংকের থেকে ঋণ, মাননীয় অর্থমন্ত্রী আগেই বলেছিলেন যে ব্যাংকের থেকে ঋণ নেওয়া অথবা সরকারের ব্যয়ের জন্য ঋণ নেওয়া এটা একটা নৈমিত্তিক কাজ, সব জায়গায় করে, আমাদের দেশে হয়েছে। এর সাথে আপনি এটা বিবেচনা করেন যে ব্যাংকে তো মানুষ টাকা জমা রাখছে, ব্যাংক সেই জন্য সুদ দেয়। ব্যাংক যদি সেই টাকাটা কোথাও বিনিয়োগ না করতে পারে তাহলে ব্যাংকের ব্যবসা তো বন্ধ হবে। ব্যাংকের ব্যবসা তো বন্ধ করা কোনো বিবেচনাপূর্ণ সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয়। ব্যাংকটাকে চালু রাখতে হবে। আপনারা বলেছেন যে ব্যাংকের নন পারফর্মিং লোন ইত্যাদি, নন পারফর্মিং লোনের যে আপনি অঙ্কটা দেখেন, এটা একদিনের নয়, দীর্ঘদিন থেকে হয়েছে। দীর্ঘ সময়ে বিভিন্ন কারণে, কখনো অর্থনৈতিক অবস্থার জন্য, কখনো ব্যাংকের ম্যানেজমেন্টের দুর্বলতার জন্য হয়েছে। এবং যেটা আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতি সে হলো এনপিএলকে কমিয়ে আনা, এবং তার সাথে সাথে এনপিএল হলে, নন পারফর্মিং লোন হলে যে ব্যাংকের যে সকল ক্যাপিটাল, রিস্ক ওয়েটেড ক্যাপিটাল রাখতে হয় সেগুলোকে সুনিশ্চিত করা। এটা আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে আছে, যেটা বাস্তবায়ন করা হবে। আর একটি কথা আমাদের মনে রাখা দরকার, সে হলো কার্যাবলী যদি বাধাগ্রস্ত হয় তাহলে তার অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর, এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখা এবং ব্যাংকে সুষ্ঠু পরিচালনা করা, এই দুটোর ভিতরে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। এবং সরকার সেদিকে সচেতন। একটাকে বন্ধ করে আরেকটা করতে চাচ্ছেন না। অনেকে মনে করেন যে এই ব্যাংকের এদিকে এটা বন্ধ করা হোক, একে শাস্তি দেওয়া হোক। সেগুলো আছে, সেগুলো যে করা হবে না বলছি না। আমরা বলছি যে ব্যাংকের কার্যাবলী চলতে থাকবে, না হলে অর্থনীতির উপরে এর একটা অশুভ প্রভাব পড়ে। এই দুটোর ভিতরে ভারসাম্য রেখেই সরকার তার দায়িত্ব পালন করবে। আপনাকে ধন্যবাদ এই 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 গুরুত্বপূর্ণ জটিল প্রশ্নটা উঠাবার জন্য। মাননীয় অর্থমন্ত্রী, আমার নাম এস এম রাশিদুল ইসলাম। আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি গতকাল যে বাজেটটা অত্যন্ত স্মার্টলি উপস্থাপন করেছেন, যদিও আপনি বয়স অনেক প্রবীণ, কিন্তু আপনি একেবারে তরুণদের মতোই খুব স্মার্টলি বাজেট উপস্থাপন করেছেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি নিশ্চয়ই জানেন যে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, ওনারা একটা প্রেস কনফারেন্সেই বলছেন যে বর্তমানে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক যে স্টেবিলিটি বা হচ্ছে আপনার ডলার ক্রাইসিস, ইনফ্লেশন বা রেভিনিউ সংগ্রহের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনি যে বাজেট দিয়েছেন, এই বাজেটটি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে না। আপনি এই বিষয়ে আপনার মন্তব্য। আরেকটি বিষয়, মাননীয় অর্থমন্ত্রী, আপনি এবারের নির্বাচনের সময় সরকারের সবচেয়ে বড় একটা অঙ্গীকার ছিল যে জ্ঞাত আয় বহির্ভূত যে আয়, এর বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ চলমান থাকবে। তো আমি জাস্ট জানতে চাই যে এই যে অপ্রদর্শিত আয় বৈধ করার যে সুযোগ দেওয়া হলো, তার মানে কি দেশের জনগণের কাছে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বা অঙ্গীকার করেছিলেন, সেইটার সঙ্গে এটা কি কোনো সাংঘর্ষিক কিনা? থ্যাংক ইউ। প্রথম হলো যে এটা একটা চলমান প্রক্রিয়া, সবটাই চলতে থাকে। এটা এরকম করে স্ট্যাটিক কোনো কিছু তো করা হয় না। এবং বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে এই প্রক্রিয়া নানা রকম এই ফর্ম গ্রহণ করে। তো কাজেই আজকে যেটা আপনি দেখছেন যে কি বলে তারল্য সংকট, এটা কিন্তু থাকছে না এবং এটা আবার চালু হয়ে যাচ্ছে। তো আমাদের যে বিভিন্ন সময়ে, বিশেষ করে যে অতিমারির সময় এবং তারপরে যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়, তখন এই যে সংকটগুলো ছিল এগুলো কিন্তু কমে এসছে। তা এখন কাজেই আপনি ওই একটা ধরে রেখে ওইটাই শুধু যদি আপনি ইয়ে করেন, কি বলে, রিপিট করেন, তাহলে কিন্তু হবে না। কারণ আমরা এইসব সংকট পার হয়ে এসেছি।
এবং আমরা তো দেখেছি যে একদম দেউলিয়াতের এই যে আমাদের প্রতিবেশী দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিল, আমরা দেখেছি যে কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো। তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী, নতুন ক্যাবিনেট যখন গঠন হলো, গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বে যখন প্রবীণ সময় হলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। সংবাদে আরো একবার স্বাগত। দর্শক, প্রস্তাবিত বাজেট নিয়ে চলছে সংবাদ সম্মেলন, চলে যাচ্ছি সেখানে। আমি হয়তো পরিষ্কার করে বলতে পারি নাই, এই জন্য এখন পরিষ্কার করে জানিয়ে দিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমি রিজভি নওয়াজ, আমি চ্যানেলে কাজ করি স্যার, আপনার সামনে আছি স্যার। স্যার, আপনাদের অভিনন্দন জানাই যে মানুষের স্বস্তি দেওয়ার জন্য বাজেট আপনি পেশ করেছেন। আপনি বাসা থেকে বের হওয়ার আগে বলেছিলেন যে স্বস্তি দিতে চান। আমরা অপেক্ষা করব আগামী 1 বছর কি স্বস্তি আমরা পাই। স্যার, আমার সহকর্মীরা প্রশ্নটি করেছে, যেহেতু আপনি আছেন, এনবিআর চেয়ারম্যান মহোদয় আছে, একটু বুঝতে চাই আমরা স্যার, অপ্রদর্শিত অর্থ যেটা বৈধ করার সুযোগ স্যার দিলেন 15% কর দিয়ে। স্যার, এখন একটু জানতে চাই, এই যে আমাদের সাবেক আইজিপি বেনজির সাহেব সহ এরকম আপনার আশেপাশে সরকারের মধ্যে অনেক বেনজির হয়তো আছেন, আপনারা এই বেনজিরদের স্যার তৈরি হতে এরকম হতে দিচ্ছেন কেন? সরকারের তো অনেক এজেন্সি আছে স্যার, আপনারা এই জিনিসটা আগে থেকে কেন আপনারা ধরতেছেন না? আর এখন যদি স্যার উনি 15% কর দেয়, ওনার এই সমস্ত আয় সম্পদ এগুলো কি বৈধ হয়ে যাবে? থ্যাংক ইউ স্যার। আপনাকে ধন্যবাদ। অপ্রদর্শিত আয় সম্পর্কে আগে প্রশ্ন এসেছে, উত্তর হয়ে গেছে, আমি সেদিকে যাচ্ছি না। আপনারা যে একজন সাবেক সরকারি কর্মকর্তা সম্পর্কে যে প্রশ্নটা উত্থাপন করেছেন, এটা কাগজে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে দুদক সমন দিয়েছিল, কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন, দুদক তাকে সময় দিয়েছে। এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিতে হবে এবং তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত কেউ ঘোষণা করে নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং আগাম করে বলা যে না তাকে আমরা জেলে দিব, ফাঁসি দিব, সেটাও সঠিক নয়। সে যতই অপরাধ করুক, বাংলাদেশের নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে এবং বিচার ব্যবস্থাই সম্পন্ন করবে। ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী, আমার নাম হচ্ছে মোহাম্মদ মোফাজ্জল, আমি ডেলি ফিনান্সিয়াল এক্সপ্রেসে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার বাজেটে আমি পুঁজি বাজারটা কোথায় সেটা আমি খুঁজে পাচ্ছি না। এটা যেটা হচ্ছে কারণ হচ্ছে যে আমরা উল্টো পথে হাঁটছি কিনা, কারণ লং টার্ম ফাইন্যান্সিং সবসময় সারা পৃথিবীর সব দেশে পুঁজি বাজারে দেওয়া হয়, ব্যাংকিং সেক্টর দেওয়া হয় না। আজকে সেই কারণে আজকে শর্ট টার্ম ডিপোজিট নিয়ে ব্যাংক লং টার্ম ফাইন্যান্সিং করার কারণে ব্যাংকিং সেক্টরের দুরবস্থা কিনা, আপনি এটা বলবেন। আরেকটা বিষয় হচ্ছে যে 2010 সালের পরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে হবে, কিন্তু আসেনি। কিন্তু ফলে অনুষ্ঠিত হয়েছে কি, ইকুইটি ফান্ড নেওয়ার কারণে সরকারের এই কারেন্সি ডেপ্রিসিয়েশনের কারণে এই কোম্পানিগুলো সরকারের কাঁধে ঋণের বোঝা আরো বেশি চাপিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে যে ট্যাক্স গ্যাপ যদি বেশি হয় তাহলে নন লিস্টেড কোম্পানি পুঁজিবাজারে আসে, কিন্তু এইবার আমরা দেখছি সেটা মানে একটু ডিপ্লোমেটিক টেকনিক্যালি আরো কমানো হয়েছে। তাহলে সেই কোম্পানি কেন পুঁজিবাজারে আসবে? পুঁজিবাজারে একটা নন লিস্টেড কোম্পানি থাকা অবস্থায় লিস্টেড কোম্পানি অনেক বেশি ট্যাক্স দেয়, তাহলে সেটা কার স্বার্থে করা হয়েছে? আমার সেটি প্রশ্ন। প্রথম বিষয়টা আমাদের সেটা হলো যে পুঁজিবাজার সম্পর্কে যে কোনো নাই সেটা ঠিক না, কারণ বাজেট বক্তৃতায় তো সবকিছু থাকে না। তারপরে আমরা বলার চেষ্টা করেছি যে আমরা যে ওই গ্রিন বন্ড ফাইন্যান্সিং নিয়ে যে কাজ করছি সেটা কিন্তু বলা হয়েছে, এবং আমাদেরও লক্ষ্য যে আমরা জানি যে আমাদের একটা ইকুইটি মিসম্যাচ আছে, যে আমাদের লং টার্ম বন্ড মার্কেটটা ডেভেলপ করা দরকার, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং ডোমেস্টিক ফাইন্যান্সিং এর মাধ্যমে বন্ড মার্কেট ডেভেলপ করার লক্ষ্যে যে গ্রিন বন্ড ফাইন্যান্সিং এর ব্যাপারটা এটা হাইলাইট করা হয়েছে। আর দ্বিতীয় ব্যাপারটা স্যার এনবিআর রিলেটেড। স্যার, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, আপনাদের আসলে সবাই আপনারা চেনা মুখ। আমি মাই টিভিতে কাজ করি, আমার নাম অপু। একটা বিষয় আমি সকাল থেকে দেখেছি যে বাজেট আপনারা যখন ঘোষণা করেছেন, ঘোষণা করার পরপরই কিন্তু আজকে আমরা বিভিন্ন বাজারে আমরা ঘুরে দেখেছি
যেটা সবচেয়ে এসেনশিয়াল। অনেকে হয়তো অনেক বিষয়ে কথা বলছে, যে বিষয়গুলো আসলে বলার কোনো মানে সঙ্গতি এখানে আমি মনে করছি না, কিন্তু বিশেষ যেটা হচ্ছে মানুষের যে প্রতিনিধিত্ব যে খাদ্যটা গ্রহণ করে, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে, এগুলোর মূল্য কিন্তু বাজেট ঘোষণা হওয়ার পরে একটা সময়সীমা থাকে, সেই সময়সীমার পরে কিন্তু এটা নির্ধারণ করা হয়, এটা আপনাদের পক্ষ থেকে। কিন্তু তার আগেই দেখা গেছে যে বাজারে বাজেট ঘোষণার সাথে সাথেই যে দাম ছিল সে দামটা আরো বেড়ে গেছে এবং ভোক্তাদের মধ্যে একটা অস্বস্তি এটা প্রকাশ করছে। এটা আপনারা কিভাবে মনিটরিং করবেন? আমি বাণিজ্য মন্ত্রীর কাছে এটা জানতে চাচ্ছি যে আসলে আপনারা এটা কিভাবে এটাকে মনিটরিং করবেন এবং আপনাদের যে নির্বাচনী ইস্তেহার ছিল সেই ইস্তেহারের বাস্তবায়নের ক্ষেত্রে এটা কতটুকু আপনারা বাস্তবায়ন করবেন? ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর আছে, সেই অধিদপ্তরের মাধ্যমে আমরা বাজার মনিটরিং গুলি করি এবং এটা সামনে আমরা ঈদকে কেন্দ্র করে আমাদের বাজার মনিটরিং আমাদের চলছে এবং এটা চলমান একটা প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এবং আমরা এখন পর্যন্ত বাজার অস্থির হয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের এইরকম কোনো হঠাৎ করে কিন্তু তথ্য নাই। সো বাজারে বাজেটের সাথে অনেক জিনিসের দাম বাড়ে এবং কমে, সেটা ঠিক আছে, যেটার দাম হয়তো ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট হয়েছে, বাড়বে বা কমবে, কিন্তু স্পেসিফিক্যালি নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো দাম বাড়ার মতো এই বাজেটে কিন্তু ঘোষণা নাই। উল্টা কমানোর জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে বিদ্যমান যে উৎসে নিত্য প্রয়োজনীয় জিনিসের 2% হারে কর, সেটা কমিয়ে 1% করা হয়েছে। দুধের ব্যাপারে গুঁড়ো দুধের আমদানিতে যেটা বাচ্চাদের বেবি ফুড, সেটাই যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা হয়েছে। এবং আমরা এটাও বলেছি যে সিজনাল পর্যায়ে যে ইয়েগুলি আছে, ভ্যারিয়েশনগুলি আছে যে সিজনের পরে, সেগুলো আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনবো। আর আপনারা যদি দেখেন যে অনেকগুলি পণ্যের 10টি পণ্যের উপরে আরোপিত মিনিমাম ভ্যালু প্রত্যাহার করা হয়েছে, 10টি পণ্যের শুল্ক হ্রাস করা হয়েছে, 19টি পণ্যের সম্পূরক মূল্য প্রত্যাহার করা হয়েছে, 172টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করা হয়েছে। এটা কিন্তু পর্যায়ক্রমে এই শুল্কগুলি হ্রাস করা হচ্ছে এবং অন্যান্য শুল্ক যেগুলো আছে সেগুলো এনবিআর যথাযথ সময়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসবে, যাতে আমরা এই যে আমাদের ফুড ইনফ্লেশন, আমাদের বাজেটেও বলা হয়েছে, আমরাও বারবার বলতেছি, ফুড ইনফ্লেশনটা তুলনামূলকভাবে বেশি। এর অনেকগুলি কারণ আছে, আপনারাও জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বহির্বিশ্বে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। অনেকেই এই প্রশ্নটা করেন, আমি উত্তর দেই মানে এইভাবে যে অনেকে এই প্রশ্নটা করেন যে চাল তো আমাদের এখানে লোকাল উৎপাদন হয়েছে, অনেক ভালো চাল হয়েছে, তাহলে চালের দাম বাড়লো কেন? অনেকে এই জিনিসটা খেয়াল করেন না যে বাজারে যখন মানুষ ধান নিয়ে যায়, ধান বিক্রি করে কিন্তু সে তেল কিনে, সে জানে যে তার 1 লিটার তেল কিনতে হবে, সে কিন্তু ওইভাবে রেশনালাইজ করে তার ধানের দামটা নিজ উদ্যোগেই বাড়িয়ে নেয়। আমাদের কৃষকরাও কিন্তু স্মার্ট। সো এই জন্য আমাদের যেসব লোকাল উৎপাদিত পণ্য, যখন অন্যান্য আমদানিকৃত উৎপাদিত পণ্যের দাম বেড়ে যায়, অটোমেটিক্যালি বাজারে তারাও এটাকে রেশনালাইজ করে বাটারের যে সিস্টেমের মতো, তার কারণ সে জানে যে তার 1 লিটার তেল নিতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।